সুপার 8-এর 7 দল এর মধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। কাল 8ম দল হিসাবে নাম লেখানোর সুযোগ বাংলাদেশের, সেজন্য হারাতে হবে নেপালকে। বিশ্বকাপ নিয়ে আমাদের বিশেষ আয়োজন কাভার ড্রাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিবুল হাসান, আর আজকের অতিথি সাবেক জাতীয় ক্রিকেটার জাভেদ ওমর। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে কথাটা আমি শুরুতেই বলছিলাম যে নেপালকে হারাতে হবে, নেপাল যে এত বড় প্রতিপক্ষ হয়ে উঠবে সেটা কারোই ধারণা ছিল না। কিন্তু আপনি যদি নেপালের সবশেষ ম্যাচ দেখেন সাউথ আফ্রিকার বিপক্ষে, সেই ম্যাচটা ধরে যদি চিন্তা করা হয় তাহলে বাংলাদেশকে তো অবশ্যই একটু আতঙ্কে থাকতেই হবে। তা তো অবশ্যই। প্রথম হচ্ছে টি-20 ফর্মে রেশিও কমে গেলে 10-এর পার্থক্য কমে যায়। দ্বিতীয় হচ্ছে উইকেট একদম স্পোর্টিং উইকেট না, ফাঁসা উইকেট, যেটা নেপাল কাজে লাগিয়েছে, খুব ভালোভাবে কাজে লাগিয়েছে। ফলোড বাই যে তারা মানে একদম ওদের স্পিনারগুলো মানে প্রফেশনাল, মানে সবসময় যেটা অলওয়েজ মানে ওরা, আমরা হয়তো নেপালের নাম শুনি না কিন্তু ওরা কিন্তু এই টুর্নামেন্টে আসার আগে কিন্তু আমরা বলছিলাম নেপালও কিন্তু টাফ প্রতিপক্ষ হবে। আজকে আমরা ভালো খেলছি বিধায় 2টা ম্যাচ জয়লাভ করেছি অলমোস্ট। ওই একটা জায়গায় কিন্তু নেপালকে আমরা এত ক্যাজুয়ালি নিয়েছিলাম, কিন্তু এই ম্যাচটা হওয়াতে খুব ভালো হয়েছে বাংলাদেশের জন্য। একটা ওয়ার্নিং বা সাবধানতা। ডেফিনেটলি। এবং নেপালের এখনকার যে ক্রিকেটের জোয়ার, সেটা কি আপনি আপনাদের সময়ের কথাটাকে একটু মনে করিয়ে দেয়? মানে আমি সেই 97, 99 ওই সময় যে বাংলাদেশে যে জোয়ারটা, নেপালের জোয়ারটা এখন তার সাথে কিছুটা মিল খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, তা তো অবশ্যই। আমরা যখন ওই সময় রাইজিং ছিলাম, কেনিয়া, বাংলাদেশ, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওই জায়গায় নেপাল তো আমাদের আশপাশেই ছিল না। তো এখন নেপাল কিন্তু ওই জিনিসটা করছে। আমি বলি কেন, ওয়ার্ল্ড কাপ আমাদের জন্য যেমন ইম্পর্টেন্ট, নেপালের জন্য মোর ইম্পর্টেন্ট। কেন ওরা এই বড় স্টেজে যখন রান করবে বা ভালো পারফর্ম করবে বা দল জয়লাভ করবে, লাইক যেটা টাচ অ্যান্ড গো সাউথ আফ্রিকার ম্যাচ, ওদের জন্য একটা বড় পাওয়া হবে। আর ওর বিশ্বাসের জায়গা অনেক ইম্পর্টেন্ট। কেন এখানে সাউথ আফ্রিকা ওরা কিন্তু বিশ্বাস করতে পারে না কি আমরা এই ম্যাচটা জিততে পারি, কিন্তু এগেনস্ট বাংলাদেশ তারা কিন্তু ভালোভাবে নামবে তাদেরকে মানে প্রুফ করার জন্য। ডেফিনেটলি ভালোভাবে নামবে এবং তারা যেহেতু প্রেশারলেস খেলার সুযোগ পাবে, সেটাও একটা বড় ব্যাপার। আমরা যখন বাংলাদেশের এন্ডে আসবো, একটা বড় রিলিফ তো সাকিবের ফর্মে ফেরা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অনেক কথাবার্তা হচ্ছিল, ব্যাট হাতে ফর্মে ফিরেছেন, এখন বল হাতে বোধহয় বাকি আছে। দেখেন, হ্যাঁ, আমি অলওয়েজ বলি সাকিব আমাদের জন্য মানে এই টাইপের কি প্লেয়ার যখন পারফর্ম না করে বা ক্যাপ্টেন, তখন দলে এমনি অসুবিধা। সাকিব একটা এমন চ্যাম্পিয়ন প্লেয়ার 2 জায়গায়। আমার কাছে মনে হয় ওর কেরিয়ারে এত বাজে ফর্মে কখনো যায় নাই, স্পেশালি বোলিংয়ের কথা বলছি। আর ব্যাটিং তো যেভাবে উনি ওই দিন ব্যাটিং করেছে, মানে মনে হয় না যে তার এত বাজে অবস্থা ছিল যেভাবে ব্যাটিংয়ের। কারণ ব্যাটিং তো চোখে পড়ে, বল নেওয়ার সময় 1-2টা ক্যাপ্টেন বসায় দেয় বা করে না, কিন্তু ব্যাটিং তো আপনার প্রুফ আপনি আউট হয়ে যাচ্ছেন। তো ওই একটা জায়গায় ভেরি ইম্পর্টেন্ট এই পিক টাইমে ভালো সময় সাকিবের ফর্মে ফেরাটা, এটা কন্টিনিউ উইথ আমি খুব ইম্পর্টেন্ট মনে করি। টি-20 ফর্মের জন্য সাকিবের বোলিংয়ে ফেরাটা খুব ইম্পর্টেন্ট আমাদের বাংলাদেশের। সেই কথাটাই বলছিলাম, বিশেষ করে উইকেটও যেহেতু স্পিনারদের অ্যাসিস্ট করছে এবং ওয়েস্ট ইন্ডিজের আপনি যে ভেন্যুতেই যাবেন এই সুযোগ কিন্তু স্পিনাররা পাবেই। ফলে সেখানে সাকিব যদি বোলিংয়ে ফর্মে আসেন তাহলে বাংলাদেশের বোধহয় আর আপাতত মানে টপ অর্ডারে এখনো দুর্বলতা আছে, তার বাইরে সব বোধহয় পূরণ হয়ে যায়। অনেকখানি অলমোস্ট 70-80% কাভার হয়েছে। টপ অর্ডারে আমরা স্ট্রাগলিং করছি। আমাদের সাকিব, যেটা বলছিলাম, আমি তো আমার সৌভাগ্য হচ্ছে আমি 2বার ওয়েস্ট ইন্ডিজ ট্যুর করেছি, আমাদের মতো কিন্তু উইকেট, যেটা আমি ওয়ার্ল্ড কাপ যাওয়ার আগে কিন্তু অনেক শোতে বলেছি যে বাংলাদেশ 2 জায়গাটা ইমপ্রুভ করতে পারে, ভালো খেলার সম্ভাবনা। একটা হচ্ছে 120 বলের খেলা, নেগেটিভ চিন্তা করার সুযোগ কম যেহেতু আমরা ভালো খেলছিলাম না। আর দ্বিতীয় হচ্ছে ফাঁসা উইকেট, যেটা আমরা বলি। তো ওই উইকেটে বাংলাদেশ ইউজ টু আর ভালো খেলে, যেটা কিন্তু ওই জায়গাটাকে আমরা ভালো খেলছি। আর সাকিবের মতো চ্যাম্পিয়ন বোলার এই টাইপের উইকেট পেলে মনে নড়তেই দেওয়ার কথা না, কিন্তু সামহাও যেটা বললাম ফর্মের ব্যাপার থাকে, বিশ্বাসের ব্যাপার থাকে। আমার বিশ্বাস যে উনি যদি ফর্মে চলে আসেন নেপালের সাথে, বোলিংয়ের কথা বলছি, তাহলে কিন্তু অনেক বড় টেনশনটা দূর হয়ে যাবে। আপনি যখন সাকিবের প্রশ্নের উত্তর দিতে যে আপনি অধিনায়ককেও টেনে এনেছিলেন, যেহেতু তার ফর্মটাও একটা কনসার্নের বিষয়, নাজমুল হাসান শান্ত, তার জন্যও এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট। কারণ যেহেতু টপ অর্ডারে ব্যাট করেন, নেপাল যতই বলি না কেন অত বড় প্রতিপক্ষ নয়, একটা স্টেবল ইনিংস মানে তার জন্য খুব জরুরি। দেখেন ক্যাপ্টেন, হ্যাঁ, যে কোনো ক্যাপ্টেনকে অলওয়েজ ক্যাপ্টেন যখন পারফর্ম করে না, তার ড্রেসিং রুম যেহেতু ক্যাপ্টেন প্রতিটা ব্রিফ করেন অফ দ্য ফিল্ড, মাঠের ভিতরে, তো খুব ইম্পর্টেন্ট। একটা টিম যখন একটা ক্যাপ্টেন যখন পারফর্ম করে, ওর জন্য টিম পরিচালনা করার জন্য খুব ইজি হয়ে যায়। তো ওই একটা জায়গায় হয়তো ল্যাকিংস, বাট হ্যাঁ, শান্তকে এটা
আমার কাছে মানে উনিও স্ট্রোক খেলা পছন্দ করেন, লিটন দাস স্ট্রোক খেলা পছন্দ করেন। হয়তো উনি স্ট্রাইকার হয়তো ভালো না, বাট আমার কাছে মনে হয় উনি হয়তো এটা এখন যতই কোচ হোক যতই যাই হোক উইদিন নাইট উনি ইমপ্রুভ করবেন, উনি মাইন্ড সেট আপ করে উনি যে সময় নিয়ে খেলে, কারণ ওনার ওই অ্যাবিলিটি আছে বল টু বল রান করা। এই উইকেট কিন্তু ডিমান্ড করছে না কি 1 বলে 2 রান বা 1 বলে 3 রান। এই উইকেট কিন্তু টোটালি 2-4টা ম্যাচ যদি ওয়ার্ল্ড কাপের বাদ দিই আমরা কিন্তু সবগুলো বল টু বল রানই হচ্ছে, হয়তো 6.5 7.5 ওখানে স্ট্রাগলিং করছে। এবং 20 ওভার খেলাটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, খুব ইম্পর্টেন্ট আছে। ইন্ডিয়ার মতো দল 20 ওভার খেলতে পারেনি এগেনস্ট পাকিস্তান। তো ওই একটা জায়গায় আমার কাছে মানে শান্তর বলা খুব ইজি, কারণ যখন একটা ব্যাটসম্যান অফ ফর্মে থাকে তার পা মাথা চলা খুব বন্ধ হয়ে যায়। তো ওই একটা জায়গায় শান্ত আমি মনে করি ও নিজেকে যে মোটিভ করে কি আমি 25 বল খেলতে চাই, 25 বলে 26-27 করতে চাই, তাহলে মনে ওই জায়গাতে বের হওয়া সম্ভব। কেন যেটা আমরা বলি যখনই কিছু না হয় গো টু দ্য বেসিক, একদম শিকড় থেকে যাওয়া উচিত, টাক 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 টাক। তখনই আমার কাছে মনে হয় শান্ত একটা অবশ্যই ভালো শান্ত পারফর্ম করলে, লিটন পারফর্ম করলে একটা ইজি 6 ওভারে আমাদের উইকেট পড়ে যাচ্ছে, রান হচ্ছে না। যদি রান একটু কম হলে 35 যদি হয় 6 ওভারে উইদাউট লস বা 1 উইকেট, তাহলে কিন্তু এই আমরা স্লগে গিয়ে মাহমুদুল্লাহ বলেন বা অনিক বলেন আরও বেটার পারফর্ম করবে বা আরও বেশি রান হবে। বাংলাদেশ দলে তো যদি নাম বিচার করে বলা হয় স্টার অনেক, সাকিব সবচেয়ে বড় স্টার, মাহমুদুল্লাহ অনেক পুরনো সৈনিক, লিটন, শান্ত নিজে, অভাব নেই। কিন্তু এই বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা কি রিশাদ? অফকোর্স, যেহেতু আমরা মানে এখন আমি মনে করি স্টিল আর্লি টু স্পিক, কারণ এখন ওর মধ্যে ওই প্রেশারটা আসে নাই যে মার খাওয়ার প্রেশারটা, কেন উইকেট পুরা স্পিনের অনুকূলে। নো ডাউট শ্রীলঙ্কার সাথে ইনিংস খেলেছে, বোলিং ভালো করেছিল, আমাদের ঢাকায় কথা বলছি। সেম ওয়ার্ল্ড কাপে আপনি একদম পিক টাইমে যদি আপনি লাস্ট ম্যাচও দেখেন টপ টাইমে এগেনস্ট হল্যান্ড, একদম যখন উইকেট দরকার লেগ স্পিনার কী করে উইকেট পারচেস করে, ওই একটা জায়গায় ক্যাপ্টেনকে জায়গা মতো উইকেট নিয়ে দিয়েছে। ওই 2 উইকেট কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। তো অবশ্যই আমি মনে করি একটা বড় পাওয়া, বাট স্টিল এরকম অনেক লেগ স্পিনার আসছে। আমার বিশ্বাস রিশাদ যদি পারফর্ম করে, আমাদের বাংলার যেটা আমরা ল্যাকিংস বলেন বা ভ্যারাইটিস বলেন কম আমাদের এই জায়গায়। সাকিব লেফট আর্ম অফ স্পিনার, কোন লেগ স্পিনার ছিল কন্টিনিউ করতে পারে, বিপ্লব আসছে, অনেকেই আসছে, চলে গিয়েছে। তো ও যদি কন্টিনিউ করতে পারে, ফলোড বাই তার ব্যাটিংটাও, যদি সে 7 বলে 14 করে, 10 বলে 15 করে, এটা অনেক বড় ব্যাপার। তো ওই একটা জায়গায় আমি মনে করি অনেক বড় পাওয়া বাংলাদেশের যদি কন্টিনিউ করতে পারে। ডেফিনেটলি। আমরা একটু সেন্ট ভিনসেন্টের উইকেট নিয়ে যদি আলাপ করি, 2 দলই কিন্তু একটা করে ম্যাচ খেলেছে এখানে, বাংলাদেশ এবং নেপাল। বাংলাদেশ যে ম্যাচটা খেলেছিল এগেইনস্ট নেদারল্যান্ডস, সেখানে যে উইকেট ছিল সেখানে কিন্তু 160 করেছিল বাংলাদেশ, 59 করেছিল 100, কিন্তু পরের ম্যাচটায় উইকেট অনেক বেশি স্পিনিং দেখা গেছে। এখন বাংলাদেশ খেলেছিল ওখানকার দিনের ম্যাচ, আর পরেরটা হচ্ছে নেপাল খেলে ফেলেছে রাতের ম্যাচ, কালকে কিন্তু ওখানকার রাতের ম্যাচ। ফলে এখানে কি নেপাল একটু মানে এগিয়ে গেল কিনা, যেহেতু তারা একটা রাতের ম্যাচ খেলেছে? দেখেন প্রফেশনাল লেভেলে এই টাইপের মানে হয়তো মাথায় আসবে, কিন্তু আমার মনে হয় প্রফেশনাল প্লেয়ার চিন্তা করে না, এটা একটা ম্যাচ চিন্তা করে হয়তো। হ্যাঁ, যেমন T20 ফর্মেটে কী হয়েছে, আমরা টচ এত বড় ফ্যাক্টর না, কিন্তু এই ওয়ার্ল্ড কাপে টচও বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে একদম। উইকেটের জন্য যে প্রথমে ফিল্ডিং নিয়ে ম্যাচ জয়লাভ করে, যেমন এগেন্স্ট সাউথ আফ্রিকা টস জিতে সাউথ আফ্রিকান ব্যাটিং নিল, আমি একটু অবাক হয়েছিলাম, ঠিক আছে, আমরা ম্যাচ জিতে গিয়েছি। সেম ইন্ডিয়ার সাথে আমি বলেছিলাম যে টস জিতবে, স্পেশালি পাকিস্তানের কথা বলছিলাম, ওর ম্যাচ জেতার সম্ভাবনা, পাকিস্তান বেশি বাজে খেলেছে। ওই একটা জায়গায় আমার মানে ডে নাইট ওটা এত ভ্যারি করবে না কেন, এটা মাইন্ডসেটের ব্যাপার। আর আমার কাছে মনে হয় বাংলাদেশ টিম একটা আমার মানে উপদেশ না, রিকোয়েস্ট থাকবে, তারা একদম কমফোর্টেবল খেলবে। তারা লাস্ট ম্যাচ এগেনস্ট সাউথ আফ্রিকা আমরা কিন্তু ভালো খেলে হেরেছি, এগেনস্ট শ্রীলঙ্কা ভালো খেলিনি, শ্রীলঙ্কা খারাপ খেলেছে, আমরা মোটামুটি খেলে মন্দের ভালো জয়লাভ করেছি। বাট লাস্ট 2টা ম্যাচ আমি মনে করি চমৎকার খেলেছে। ওইভাবে যদি খেলে বাংলাদেশ, তার যদি 80% খেলে এগেনস্ট নেপাল, আমার বাংলাদেশ কমফোর্টেবল জোনে চলে যাবে। ডেফিনেটলি। নেপালের দিক দিয়ে যদি থ্রেট চিন্তা করা হয়, তাদের স্পিনটা খুব স্ট্রং, এবং গত ম্যাচেও নেপাল 7টা উইকেট ফেলেছিল, তার 4টা হচ্ছে অকেশনাল লেগি কুশাল এবং 3টা হচ্ছে দীপেন্দর সিং। লামিচানে কোনো সেদিন উইকেট পাননি। এখন এই ম্যাচেও মানে নেপালের স্পিনাররাই তো সবচাইতে ফোকাস পয়েন্টে থাকবেন। অফকোর্স, যেহেতু স্লো উইকেট থ্রু দ্য ওয়ার্ল্ড কাপ আমি মনে করি মানে স্পিনাররা একটু ডমিনেট করেছে, আপনি খেয়াল করে দেখেন। তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় বাংলাদেশ, আমার কেন মনে হয় যে স্পিন কিন্তু ভালো খেলে ফাঁসা উইকেটে, কেন আমাদের মিরপুর উইকেট বলে আগে আমি বলেছি, ওই জায়গাটা মনে হয় কমফোর্টেবল। সাউথ আফ্রিকা কিন্তু কুইক বলে তারা ভেরি মাচ কমফোর্টেবল, ফাস্ট বলে তারা কমফোর্টেবল, স্পিনে কমফোর্টেবল, বাট অত কমফোর্টেবল না। তা আমাদের মনে হয় যেহেতু ফাঁসা উইকেট, আমরা সুইপ খেলি, কাট খেলি, ওই একটা জায়গায় হয়তো আমরা এগিয়ে থাকবো। আমার মনে ভালো করে
হ্যান্ডেল করতে পারবে। এবং সন্দীপ লামিচানের 4টা ওভার কিন্তু বুঝে শুনে খেলতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। না না, আমি এটাই বলছি, এখন যেহেতু যখন আপনি কখন ফোকাস থাকবেন বেশি, যখন আপনার উইকেটটা আপনার এগেনস্টে থাকবে, আপনাকে মোর কনসেন্ট্রেট, এমনি তো একদম ফোকাস থাকেই যে কোনো ব্যাটসম্যান। ইজি উইকেটে আপনার 4টি মেরে 4 মেরে দিলেন, একটা ফ্লিক করে 4 হয়ে যাবে। তো যখন এই টাইপের ফাঁসা উইকেট থাকে তখন আপনাকে একদম মানে বল টু বল খেলছেন, আপনি মন দিয়ে খেলতে হবে, একটা বাজে বল 4-এ পরিণত করতে হবে, আর যেটা বলে ভালো বলও আপনাকে 1 করতে হবে, কারণ আপনি 4 ছক্কা সেভাবে মারতে পারবেন না। আর যেহেতু ওরা স্পিন ডমিনেট করবে, আমার বিশ্বাস যে বাংলাদেশ সুইপ ভালো খেলেটা খেলে হয়তো ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে বা করা উচিত। ডেফিনেটলি। আমরা বাংলাদেশ প্রসঙ্গে আবার অনুষ্ঠানের শেষ দিকে ফিরে আসবো, তার আগে একটু অন্য ম্যাচগুলো নিয়ে আলাপ করতে চাই। আজকে সকালে একটা ইম্পর্টেন্ট ম্যাচ ছিল যেখানে স্কটল্যান্ড যদি জিততো তাহলে ইংল্যান্ড কিন্তু আউট অফ দ্য ওয়ার্ল্ড কাপ হয়ে যেত। স্কটল্যান্ড রানও অনেক করেছিল, 180 করেছিল, 180, এবং অস্ট্রেলিয়াকে চাপেও ফেলেছিল। তারপর ওই যে অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়াই। হ্যাঁ, এটাই বলছিলাম, এগুলো সব অভ্যাস। আমি বললাম রাকিব ভাই আপনাকে অনেক আগেও বলি, আজকে আমাদের অনেকে হয়তো বলে এটা এক্সকিউজ না যে আমরা বড় 6 মারতে পারি না, কেন উইকেট পারমিট করলে আপনার অভ্যাস, যে কোনো জিনিস মানুষ বলে অভ্যাসের দাস। অস্ট্রেলিয়ার লোকাল ক্রিকেট এত মানে কম্পিটিশন ওদের এরকম, বা ইভেন ইন্ডিয়া লাস্ট যদি ইন্ডিয়াতে 10-12 বছর যে ইমপ্রুভ করেছে, তাদের লোকাল ক্রিকেট এত স্ট্রং। আমাদের যদি কম্পেয়ার করে আমাদের লোকাল ক্রিকেট, আমি মনে করি স্টিল ইফ ইউ কম্পেয়ার উইথ ইন্টারন্যাশনাল, আমি মনে করি ভেরি পুয়ার বলবো না। তো ওই একটা জায়গায় অস্ট্রেলিয়া, ওই জায়গায় একটা প্লেয়ার যখন আসে, সে এত রিফান্ড হয়ে আসে মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল অ্যান্ড পারফর্ম দিয়ে। তারা ফার্স্ট ক্লাস বা তাদের ক্লাব ক্রিকেট এত টাফ খেলে আসে, তখন তাদের সঙ্গে ইন্টারন্যাশনালের সঙ্গে লোকাল ক্রিকেটের সঙ্গে বেশি পার্থক্য হয় না। শুধু মিডিয়া বা বড় ইভেন্ট এটা একটা কাউন্ট হয়, মাইন্ড সেট আপ। বাট আদার দেন দ্যাট অস্ট্রেলিয়া এত স্ট্রং থাকে মেন্টালি। আপনি যদি ওদের ইতিহাস দেখেন, একটা বড় কারণ সেম কিন্তু ইন্ডিয়া ওদের থেকে নিয়ে ইন্ডিয়া এই কালচারটা ভালোভাবে তৈরি করেছে। আপনি যদি ইন্ডিয়া দেখেন, আইপিএল ছাড়াও ওদের যে রঞ্জি ট্রফি দেখেন বা অন্যগুলো এত স্ট্রং করেছে, বা ওদের ফাস্ট বোলিং একটা, যদি এই ওয়ার্ল্ড কাপের কথা বলি, এই ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া চিন্তা করেছে যে ফাস্ট বোলিং অতটা হেল্প করবে, মোটামুটি এখানে সুইংয়ের খুব ইম্পর্টেন্ট হবে। ওরা কিন্তু চমৎকার, বুমরা বলেন বা এই আশদীপ বলেন, মানে 135 যেন সুইং করে, যে কোনো ব্যাটসম্যানের কষ্ট, আর স্পেশালি এই টাইপের স্লো উইকেটে। আজকে যে দুজন রান করেছে তাদের একটু আলাপ করতে চাই। আপনি যদি দেখেন ওয়ানডে ওয়ার্ল্ড কাপে ট্রাভিস হেডের ইনিংস তো আপনার মনে থাকার কথা ফাইনালে। আজকে যখন দল চাপে পড়লো তখন তিনি কিন্তু স্লো খেলেছেন, 68 রান করেছেন 49 বলে, মানে খুব এক্সপ্লোসিভ না। স্টয়নিস কি করেছেন দেখেন, স্টয়নিস 29 বলে 59। এবং এই যে মিক্স আপ করে খেলা, চাপটাকে কাটিয়ে, তারা জানে তারা বড় শটস খেলতে পারে। তো অস্ট্রেলিয়া যত আইসিসি টুর্নামেন্টে যত এগিয়ে যায় তত যেন তারা পরিপক্ক হতে থাকে। অ্যাবসলিউটলি। যদি আপনি লাস্ট ওয়ার্ল্ড কাপই দেখেন, 23-এর ওয়ার্ল্ড কাপই দেখেন, একদম নো ওয়্যার ছিল, তারা মানে যাওয়ার কথা না সেমিফাইনালে, ওই জায়গায়। ওইটাই বলছিলাম, এটা আপনি কখনো সব কিছু অভ্যাস। এই আজকে যদি আপনি, তারপর ওরা হয়তো আমার কাছে মনে হয় যে এই ম্যাচের জন্য আগের থেকে বলে দেয় যে ও চান্স, কার রোল কি হবে, কার রোল কি হবে। যদি আমরা বিপদে পড়ি, ও অ্যাটাক করবে, ও আমার পিওর ব্যাটসম্যান, ও হয়তো গ্রাফ করে খেলবে, মারা বল মারবে, কিন্তু ও আমার অলরাউন্ডার, ও অ্যাটাক করা পছন্দ করে, বিগ হিট মারতে পছন্দ করে, ও চান্স নেবে। এটাই হচ্ছে ম্যানেজমেন্ট। আমি বলি না যে পলিসি, কে কোচ কি বলবে, ফ্রি লাইসেন্স কাকে দিবে না। শান্তকে আমি ফ্রি লাইসেন্স দিব না, কে শান্ত হলো অ্যাঙ্কার, আমি ফ্রি লাইসেন্স দিব মাহমুদুল্লাহকে, কে মাহমুদুল্লাহ এগ্রেসিভ পছন্দ করে, আমি দিব হৃদয়কে, কে আমি হৃদয় থেকে আশা করছি 22 বলে সে আউট অফ 2টা ইনিংসে। এটা তখন তাকে ব্যাকআপ দিবে কে, কোচ, ক্যাপ্টেন। আমাদের কালচারটা হচ্ছে আপনি যখনই রান না করেন, ও তো গত 5 ম্যাচে রানই করে নেই। ছোট্ট একটা এক্সাম্পল, রোহিত শর্মা একটাও 50 নাই, মানে একটা বোধহয় 50 23 ওয়ার্ল্ড কাপে, বাট ও খেলা প্রথমে একদম মেরে ফেলতো। প্রথমে 37 বলে 49, 32 বলে 47, খেলা শেষ ওই দলে। তো ওই একটা জায়গায় এটাই হচ্ছে আমাদের কাজ, কিন্তু এটা এত সহজ না। কেন তখন আমাদের কালচার বললাম যে সোশ্যাল মিডিয়া বলেন বা ওরা প্রেশার নিয়ে নেয়, এই জায়গাতে ওই প্রেশারটা আমাদেরকে ম্যানেজমেন্টকে নিতে হবে। যখন এই টাইপের অবস্থা, কে চান্স নেবে? সেটাই। এখন হৃদয় তো সবসময় মারে, ওই চান্স নেবে। আমরা একটু ইংল্যান্ড ম্যাচ থেকে যদি ঘুরে আসি, ইংল্যান্ড যে কাজটা করেছিল এর আগের ম্যাচটা 3.1 ওভারে জয় দিয়ে রান রেটটা ঠিক করে রেখেছিল ওমানের সাথে, হ্যাঁ ওমানের সঙ্গে। এখন এখানে যেটা হয়েছে, ইংল্যান্ড গতকাল নামিবিয়াকে হারিয়েছে, তারা ওয়েট করছিল যদি স্কটল্যান্ড জেতে তারা আউট হয়ে যাবে, অস্ট্রেলিয়া জেতার কথা, তাই হয়েছে, এবং ইংল্যান্ড গত রাতে জয় দিয়ে তারা উঠে গেছে সুপার 8-এ। না, এটা আমি মনে করি, আমি সবসময় পার্সোনালি বিশ্বাস করি যে কোনো বড় দল আসলে ওয়ার্ল্ড কাপে, আমাদের মতো সাবকন্টিনেন্টে আমরা ক্রিকেট পাগল, আমি সবসময় মানে চাই যে বড় দল, পাকিস্তান বাদ হয়েছে, বড় দলগুলো আসুক। মানে ইংল্যান্ড কিন্তু বাদ পড়ে, এবার পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, হ্যাঁ 3টা টেস্ট ইংল্যান্ড হতে পারত। তো ওই একটা জায়গায় আমি মনে করি যে বড় দলে আমরা এনজয় করি সবাই, যেহেতু আমাদের ক্রিকেট পাগল দেশ, হয়তো ওদের লাভ হয়,
কিন্তু যেমন কালকে নেপাল যে জিতে যেত, যদি আমরা বাদ পড়তাম, আল্লাহ না করুক, আরেকটা সেই টেস্ট প্লেইং নেশন বাদ পড়তো। তো ওই একটা জায়গায় আমি মনে করি ইংল্যান্ড, ওদের আবার একটা প্লাস পয়েন্ট কি ভাই, ওরা যখন খারাপ খেলে তখন খারাপই খেলে, আবার যখন ভালো খেলে একদম কভার করে। এখন ইউ নেভার নো, T20 খেলা ইংল্যান্ড কোয়ালিফাই দেখবেন আপনি, ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়ে গেল, ফাইনাল খেললো। ওরা যে কোনো সময় যে কোনো দলকে একদম উড়িয়ে দিতে পারে। ওদের ওই জিনিসটা আছে, মাইন্ড সেট আপ, যখন যে খারাপ খেলে তখন ওরা চিন্তা করে না, পরে গিয়ে ওরা ওই পারফর্মটাই করে, এমন করে মনে ওরা পিছনেটা ভুলে যায় যে আমরা কি করেছে, নতুন নিয়ে খেলে। সেম অস্ট্রেলিয়া, সেম ইংল্যান্ড, কিন্তু ডেফিনেটলি যেমন নিউজিল্যান্ড কেন পিছিয়ে থাকে, একটু মনে মেন্টালি ওরা ডাউন থাকে, ওরা চমৎকার ক্রিকেট খেলে কিন্তু নো ডাউট। সাউথ আফ্রিকা চমৎকার ক্রিকেট, কেন্দ্রে ছিটকে যায় একটা সময়, যে ওই মানসিকভাবে প্রেশারটা নিতে পারে না। আমরা বাংলাদেশ প্রসঙ্গ দিয়ে অনুষ্ঠান শেষ করব, অনুষ্ঠানের শেষ ভাগে চলে এসেছি আমরা। বাংলাদেশ দলের যেহেতু কালকে ম্যাচ, 11 নিয়ে তো একটা মজার ইকুয়েশন আছে, এই জন্য বলছি। দেখেন, শরীফুল ফিট হওয়ার পরেও বাইরে বসে থাকতে হচ্ছে। যদি স্পিন উইকেটকে কাউন্ট করি, সেক্ষেত্রে শেখ মাহাদিকে যদি অন্তর্ভুক্ত করা হয়, তাহলে কাকে বাদ দেওয়া হবে? মানে বেশ কিছু ইন্টারেস্টিং পয়েন্ট তো দেখছেন। একটা জায়গায় আমি দেখছি শরীফুল আমাদের এস্টাবলিশ বলার, কিন্তু আমাদের এখনো শরীফুল এবং জুনিয়র সাকিবের অত পার্থক্য হয়নি। যে পারফর্ম করে ওই একটা জায়গায় মনে হয়তো কন্টিনিউ করতে পারে ম্যানেজমেন্ট, এখান থেকে বলা ভেরি টাফ। আর যে জায়গায় অনেকের জায়গা আর শেখ মেহেদির জায়গা, আমরা কিন্তু বোলিং খারাপ করছি না, 5টা বলার দিয়ে ফলোড বাই মাহমুদুল্লাহ রিয়াদ, 2-1 সাকিব ফর্মে নাই, ওই একটা জায়গায় মানে দেখার বিষয় আছে। বাট চিন্তা করছি ব্যাটিং তো আমাদের ভালো হচ্ছে না, তো ওই জায়গায় অনেককে এস্টাবলিশ ব্যাটসম্যান হিসেবে হয়তো ম্যানেজমেন্ট চিন্তা করবে, যেটা এর আগে আমরা দেখেছি কন্টিনিউ করেছে তাকে নিয়ে। যেমন শেখ মেহেদী নো ডাউট চ্যাম্পিয়ন বলার, নতুন বলে বল করতে পারেন, কিন্তু আমাদের 6টা বল হয়ে যাবে, কিন্তু আমাদের স্ট্রাগলিং করছি আমাদের ব্যাটিং নিয়ে, হয়তো ওই জন্য এটা একটা নেগেটিভ চিন্তা। বাট এই উইকেটের জন্য আমার মনে ঠিক আছে, কারণ আপনি যখন উইকেট পারমিট না করে, তখন আপনি 5টা বল নিয়ে আপনি পার পেয়ে যাবেন, কি ভালো যে বলারের হেল্প থাকে, কিন্তু ব্যাটসম্যান আপনি 6টা ব্যাটসম্যান নিয়ে পার পাবেন না, ফলোড সাকিব 7টা। তো ওই জন্য বাংলাদেশ টিম চিন্তা করেছে কি অনেককে দিয়ে আমি একদম মানে 7-8 পর্যন্ত আমি ব্যাটিং রাখবো। শেখ মেহেদীও ব্যাটিং করতে পারেন, কিন্তু উনি তো মারা পছন্দ করেন, কিন্তু ইনি মারতেও পারেন, পিওর ব্যাটসম্যান হিসেবে খেলেন, ওই জন্য তো ম্যানেজমেন্ট চিন্তা করতে পারে যে সেম দলই থাকবে হয়তো। আমরা একটা ইকুয়েশন নিয়ে যদি কথা বলি, একটু নেগেটিভ পয়েন্ট থেকে যাই। ধরেন বাংলাদেশ হেরে গেল, আবার শ্রীলঙ্কার সাথে নেদারল্যান্ডসের একটা ম্যাচ আছে, নেদারল্যান্ডস যদি জেতে তাহলে বাংলাদেশ আর নেদারল্যান্ডসের পয়েন্ট সমান হবে, তবে বাংলাদেশ রান রেটে বেশি এগিয়ে আছে, সেই ক্ষেত্রটা একটু স্বস্তি। সেটা না স্বস্তি অবশ্যই, কিন্তু বড় ব্যবধান না, কিন্তু মানে বড় মার্জিনে হারা যাবে না যদি হারি। যদি বাংলাদেশ, আমি যতদূর জানি 53 রানের পার্থক্য হতে পারে টোটাল, যদি এখানে বাংলাদেশ আল্লাহ না করুক 25 রানে হেরে গেল, ওখানে ওরা 112তে 140 করে 112তে অল আউট হয়ে গেল শ্রীলঙ্কা, ওই জায়গায় কিন্তু বাংলা রানের বিপদে পড়ে, মানে 2টা ম্যাচের গ্যাপের যোগফল 53 এই টাইপের যেটা আমরা দেখলাম। তো ওই একটা জায়গায় আমার মনে হয় এটাও ভেরি টাফ। আমার বিশ্বাস যে বাংলাদেশ এগুলো চিন্তা করা এই আলাপের হয়তো প্রয়োজনই পড়বে না, বাংলা চিন্তা করতে আমরা নর্মাল গিয়ে আমাদের পারফর্মটা করব, রেজাল্টটা চিন্তা করবো। বাংলাদেশ মোটামুটি তাদের যে অ্যাবিলিটি, ওটা 80% খেলতে পারে, যেটা এগেনস্ট হল্যান্ড আমরা খেলেছি, তো ওটা তাহলে বাংলাদেশ অনায়াসে ইনশাল্লাহ জিতবে। ডেফিনেটলি আমরা ধরে নিচ্ছি বাংলাদেশ সুপার 8-এ যাবে, আমাদের আশা তো সেরকমই। সেখানে প্রতিপক্ষ কিন্তু ডিসাইড হয়ে গেছে, বাংলাদেশ যেখানে খেলবে সেটা ভারত থাকবে, ইংল্যান্ড থাকবে এবং আফগানিস্তান থাকবে, ইংল্যান্ড থাকবে এবং আফগানিস্তান থাকবে। ফলে ওই জায়গার চ্যালেঞ্জ তো আসলে বড় বড় চ্যালেঞ্জ। এখানে আসলে বড় দল তো 5-7টাই, আর আপনাকে টপ লেভেলে এদের সঙ্গে ফেস হয়েছেন, ফেস করতে হবে, ভবিষ্যতে করতে হবে, ফেস না হয়তো কিছু করার সুযোগ নেই। আমরা তো এমন হতো যে 100 দল, এই 12-20টা দলের মধ্যে এই 7টা দলই বড় দল বা 5টাই বড় দল নামে। আর বাংলাদেশ আগে খেলেছেও, বাংলাদেশ চিন্তা করে সেকেন্ড রাউন্ড যাওয়ার পরে ম্যাচ বাই ম্যাচ যেটা অবশ্যই পজিটিভ চিন্তা করবে। আমাদেরকে মনে হচ্ছে যে আফগান খুব ভালো খেলছে, কিন্তু আমরা আমাদের নিয়ে চিন্তা করবো, বা প্লেয়াররা ওভাবে চিন্তা করে এই ম্যাচটা আমি খেলি, ইংল্যান্ডের সাথে খেলি, সেটা অস্ট্রেলিয়া হোক ইংল্যান্ড হোক, যেই হোক, হ্যাঁ সেটাই আমার মনে না প্রফেশনাল প্লেয়াররা এইভাবে করে চিন্তা করে। জাভেদ ওমর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, এই ছিল কাভার ড্রাইভের আজকের আয়োজন। আগামীকাল ঈদের দিনও আপনাদের সঙ্গে দেখা হবে দুপুর 12:30টায় নতুন আরেকজন অতিথিকে নিয়ে। সঙ্গেই থাকবেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।